ইমান নামের এই ছেলেটা মাত্র 1 সেন্ট চুরি করে সম্পদের পাহাড় জমিয়েছে। আর এই পাহাড়টা যে এতটাই বড় যে টাকা সরকারের রিজার্ভেও নাই। 1 সেন্ট থিপ নামের এই দুর্ধর্ষ মাস্টার প্ল্যানের সিরিজটির প্রথম সিজনে অনেকেই দেখেছেন, কিন্তু পুরো ইউটিউবে সিজন 2 আসে নাই। এই চ্যানেলেই সর্বপ্রথম নিয়ে আসা হলো, কারণ প্রথম সিজনের প্রতিটা ভিডিও প্রায় 4 থেকে 5 মিলিয়ন ভিউ হিট করেছে, আর দর্শকরা সিজন 2 এর অপেক্ষায় আছে। গত পর্বে আমরা দেখেছিলাম ইবুজারার প্রায় 1000-এর কাছাকাছি বিটকয়েন ইমানরা হ্যাক করে নেয় এবং আগের এপিসোডে 250 মিলিয়ন রিঙ্গিতও হ্যাক করে ইবুজারাকে প্রায় পথে বসিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত অ্যাশ তাদের হাতে বন্দী হয়ে থাকে। ইমানরা কিভাবে অ্যাশকে ছাড়িয়ে আনে নাকি অ্যাশ মারা পড়েছে সেটাই জানাবো আজকের এক্সপ্লেনে। তাহলে চলুন টুইস্ট ও সাসপেন্সে ভরপুর সিনেমাটি শুরু করা যাক। 3 নম্বর এপিসোডের শুরুতে ইমানকে অনেক লাশের মাঝে পড়ে থাকা অবস্থায় দেখা যায়। সেভাবে আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবীতে বসবাস করি, কিন্তু এখানে সকলেই নিজেদের স্বপ্ন নিয়ে প্রভাবিত। ইমান যখন উঠে বসে তখন দেখা যায় তার দিকে তাদের গ্রুপের একজন লোক অস্ত্র হাতে এগিয়ে আসছে। হঠাৎই তাকে কেউ শ্যুট করে মেরে দেয়। ইমান চমকে ওঠে আর পেছনে দেখে একজন পুলিশ। সেই লোকটাকে মারার পর ইমানের দিকে যখনই এগোতে থাকে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরও একজন এসে সেই পুলিশটাকে শ্যুট করে দেয়। কে মারলো সেটা দেখা যায় না, কারণ তার মুখে কালো মাস্ক পরা ছিল। আর আমরা দেখি এটা দেখে ইমান ঘুম ভেঙে চমকে ওঠে। তার মানে ইমান এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙার পর সে আরেকটা রুমে গেলে সেখানে দেখে ডি অস্ত্র লোড করছে। তখন ইমান সেখানে গিয়ে বলে, আমি কেন অস্ত্র নিতে বারণ করেছিলাম জানেন? কারণ অলরেডি অনেক মানুষ মারা গেছে, আমি আর খুনাখুনি চাই না। এসব বলার মাঝেই ডি তার কলার চেপে ধরে, কোনো কথা না বলে। তখন ইমান বলে, আমি জানি আমাকে ঘৃণা করার অনেক কারণ আছে, আমার জন্যই অ্যাশ বন্দি হয়েছে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই অ্যাশকে বাঁচাতে। তারপর সিন পাল্টে আমাদেরকে দেখানো হয় অ্যাশকে বন্দি করে বেঁধে রাখা হয়েছে। সেখানে সে আধঘুম অবস্থায় একজন মেয়েকে দেখতে পায়। সে এসে বলে, ডার্লিং জাগো। এই মেয়েটির নাম মেই। অ্যাশের সাথে কী সম্পর্ক এই সিজনেই জানতে পারবেন। তবে অ্যাশ বলে, মেই, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি যে আমি একটি দলে আছি আর সেখানে কর্মের জন্য যুদ্ধ করছি। তখন ওই মেয়েটি হাসতে থাকে আর আফসোসের সুরে বলে, ও সেন, এসব কি শুরু করেছো? এটাও তোমার কর্মফল, তুমি ধার্মিক হও। তারপর দেখা যায় আসলে তার সামনে ডেভিড দাঁড়িয়ে আছে। সে কিছু একটা বুঝতে পেরে বলে, ওই তুমি এখনও সিঙ্গেল? তো আগে তো তোমার হাসি দিয়ে অফিসের সকল মেয়েকে পাগল করতে। সেই কবে আমাদের সাক্ষাৎ হয়েছে? 10 বছর প্রায়। আমি ভাবিনি আবারও তোমাকে দেখা পাবো। তখন অ্যাশ বলে, পারলে তুমি আমাকে মেরে ফেলো, আমার কাছে কোনো টাকা নেই। ডেভিড তখন বলে, তুমি জানো আমি এক ঈশ্বরে বিশ্বাস করি। আমি যখন জেলে ছিলাম তখন ভাবতাম আমার সাথে যেসব জারজ বিশ্বাসঘাতকতা করেছে তাদের সকলকে ধরে ধরে মেরে ফেলবো, কিন্তু এখন তোমাকে ধরেছি। আমার কি মনে হচ্ছে জানো? সময়টা অনেক দীর্ঘ হয়েছে এবং আমি বিবেচনা করেছি সব দোষ ভুলে যেতে, ক্ষমা করতে শিখুন। এটাই যিশু বলেছেন। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি ভালো হও। তখন অ্যাশও বলে, আমিন। দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ে। ডেভিড আবারও বলে, কিন্তু যখন আমি তোমাকে দেখি তখন আমার হৃদয়ে ব্যথা অনুভব হয়। এরপর সিন শিফট হয়ে ইমান ও ডিকে দেখানো হয়। তারা তদন্ত শুরু করছে কিভাবে অ্যাশকে ছাড়ানো যায়। ইমান তখন ওই ক্যাসিনোর ডাটাবেজে ঢুকে তথ্য সংগ্রহ করতে থাকে। ওই ক্যাসিনোর নাম ছিল নির্ভানা ক্যাসিনো। সে যখন ওই ক্যাসিনোর মালিকের নাম দেখতে পায়, ডি তখন বলে, ব্যবসাটা যেহেতু কালো টাকার তখন তারা কোনোভাবেই রিয়েল নাম ব্যবহার করবে না, আবার রিয়েল নাম ব্যবহার করলেও মৃত ব্যক্তির নাম দেবে। তারপরেও সন্দেহের বশে সেই নামটা ক্যাথরিন লো দিয়ে যখনই সার্চ করে তখন একটা ফেসবুকের পোস্ট দেখতে পাই। সেই নামের মহিলার সাথে ডেভিডের ছবি আর কমেন্ট করেছে ডেভিড। সুতরাং পরিষ্কার হয়ে যায় এই পরিবারের সাথে ডেভিডের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারপরে শুরু হয় মিশন। সিন পরিবর্তন হয়ে ক্যাথরিন লোকে দেখানো হয় তিনি রান্না করেছিলেন। তখন তিনি ভাবে মেয়েটা বাড়িতে আসার সময় হয়েছে, এসেছে কি বাইরে একটু দেখতে যাই। দরজা খুলে এক পলক দেখে যখনই বন্ধ করতে যাবে তখনই ডি এসে তাকে পিস্তল তাক করে এবং ভেতরে গিয়ে বলে, আপনার ছেলে ডেভিড কোথায়? তখন জানা যায় এই মহিলা আসলে ডেভিডের মা ও ছোট বাচ্চাটা ডেভিডের মেয়ে। তাকে জিজ্ঞাসা করার পরও মুখ খুলছিল না, তাই তাকে ধরে যখন ফেলে দেয় তখন ইমান একটু ইতস্তত বোধ করে। আসলে ইমান ডাকাত বা চোর কিছুই না, সাদাসিধা মনের একজন মানুষ, তাই তার বিবেকে বাধে কাউকে আঘাত করতে বা দেখতে।
আর তখন কলিং বেলের আওয়াজ শোনা যায়। ইমান ও ডি ভেতর থেকে তাকে বুঝিয়ে দেয়, বাচ্চাটাকে বুঝতে দিবেন না যে আমরা আপনাদের কিডন্যাপ করছি, তার সাথে সুন্দর ভালোবাসার আচরণ করুন। তখন তার দাদি আগের মতন ভালোভাবে দরজা খুলে কথা বলে ও ভিতরে ঢুকে ইমানদের দেখলে প্রশ্ন করে এরা কারা। তখন ডি কানে কানে বলে দেয় যে বলুন এরা ডেভিডের বন্ধু, বেড়াতে এসেছে। ক্যাথরিনও সেটাই করে এবং ডি সেই মেয়েটার কাছে গিয়ে আত্মীয়র মতন আচরণ করে, বলে বাবু তুমি কি ক্ষুধার্ত? মেয়েটা বলে না। তখন ডি বলে আমি ক্ষুধার্ত, তাহলে আজকের লাঞ্চটা আমরা সকলেই একসাথেই করি। ওদিকে অ্যাশকে দেখানো হয় তাকে একটা ঘুষি মেরে ডেভিড নিজেই ব্যথায় কাতরাচ্ছে এবং মাঝে মাঝে তার আগের কাজ করার ও কলিগদের সাথে কী সব কথাবার্তা চলতো সব রেকর্ড করা। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে অ্যাশ একজনের সাথে কথা বলছিল। সে বলে ইবুজারার এত টাকা যে হিসাব রাখাও কঠিন, তুমি গণনা করে শেষ করতে পারবে না, এবং এ সকল টাকা সে মানি লন্ডারিং করে ইনকাম করে। তখন অ্যাশ বলে আপনি মজা করছেন তাই না, যে আমরা অনুমানও করতে পারবো না, তাহলে তো এখানে কাজ করা রিস্কি, শেষ পর্যন্ত আমরা জেলেও যেতে পারি। তখন সেই লোকটা বলে জেলে যাবে? কে জেলে যাবে? এভাবেই ব্যাংক চলে। তোমার দাদারা কি এটা নিয়ে ভেবেছে? তাহলে তুমি কেন বিকল্প? এভাবে অনেক কথা বলার পর শেষ পর্যন্ত একটা কথা বলে, অ্যাশ তোমাকে আমি ভাবাতে চাই, তোমার একটা সুন্দরী স্ত্রী আছে, সে গর্ভবতী তাই না? এসব থেকে দূরে থাকুন। আর এই কথাটাই ডেভিড তাকে শোনাচ্ছিল। তখন ডেভিড বলে আমি 9 বছর জেলে ছিলাম, আমার মেয়ে বড় হয়েছে বাবা ছাড়া, তুমি আমাদের মুখোশ উন্মোচিত করে সমাজের কাছে বড় হতে চাও, নায়ক হতে চাও তাই না? কিন্তু তুমি হয়তো জানো না বীররা বেশি দিন বাঁচে না। তখন অ্যাশ বলে আমি তো অনেক আগেই মারা গেছি। সিন পরিবর্তন করে ডেভিডের বাসায় দেখানো হয় যে তার মা কাজ করতে করতে হঠাৎ একটা বন্দুকের ওপর নজর যায়। সে ভাবতে থাকে কি করবে। সেই মুহূর্তে ইমান এসে বলে তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? ক্যাথরিন এড়িয়ে গিয়ে বলে না। তারপর সকলে যখন একসাথে বসে খাবার খাচ্ছিল তখন ডি বাচ্চাটাকে বলে তোমার আব্বুকে ফোন দাও, দিয়ে বলো আঙ্কেল ও আন্টি এসেছে তোমার খোঁজ করতে। তখন ক্যাথরিন বলে তাকে আমরা ফোন দিয়ে বিরক্ত করতে পারি না, সে এখন কাজে ব্যস্ত। ডি যখন তার দিকে রাগী মেজাজে তাকায় তখন সে বলে বাচ্চাটার শরীর একটু ভিটামিন ডি প্রয়োজন, আমি সেটা নিয়ে আসি। ডি যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি, বাচ্চাটা সম্মতি দেয়। ডেভিডের মা উঠে গিয়ে কাপা কাপা হাতে সেই পিস্তলটি নিয়ে তাদের দিকে তাক করে আর ডিও বাচ্চাটাকে বন্দি বানিয়ে ফেলে। সেই মুহূর্তে সিন পাল্টে যায়। আসলে আমি এটা কাটছি না, কাহিনীটা এতটাই জটিল করে বানিয়েছে যে আপনারা যারা আগের এপিসোড দেখেননি তারা এই সিরিজের কোনো ফিলই পাবেন না। তাই বলবো আগের এপিসোড দেখুন আর এনজয় করুন এই সিরিজ। একবার ডেভিডের পরিবারকে দেখানো হয়, একবার অ্যাশকে বন্দি করে রাখা দেখানো হয়, একবার ইন্টন ও ইমানের বাবাকে দেখানো হয়, আবার পুলিশ, ইবুজারা, কাটা ভিডিও ও টুইস্ট থেকেই যায়। এখান থেকে সিন চলে যায় ইন্টনের কাছে। সে সুইমিং পুলের পাশে বসেছিল। হঠাৎ সেই পুলিশ সদস্য চলে আসে এবং ইন্টন উঠে যেতে গেলে তখন সে বলে আমি বেশিক্ষণ বসবো না, আপনি বসতে পারেন। তখন ইন্টন বসলে সেই পুলিশ অফিসার জিজ্ঞাসা করে ইমান আপনার কি হয়, প্রেমিক নাকি? তখন ইন্টন উত্তর দেয় পরিবারের চেয়ে কম না, সে আমার পরিবারের কেউ। এইভাবে ভালো কিছু কথা বলে উপদেশ দেয় এবং দেখা যায় সেটাও আরেকজন পুলিশ সদস্য ভিডিও করেছে। ভাই রে ভাই কি আর বলবো, এই সিরিজের শত্রুর কোনো অভাব নাই। এরকম একটি ব্যক্তি দেখেন যার কোনো শত্রু নেই। এখানে যে কেউ যে কাউকে বাস দিতে ব্যস্ত। যাই হোক, এরপরে সবচেয়ে মূল ও সুন্দর একটা টুইস্টে দেখানো হয় ডেভিড অ্যাশকে আগেকার সকল রেকর্ড করা ভয়েস শোনাচ্ছিল। মানে আগে যে অ্যাশ চাকরি করতো মিন্টারি ব্যাংকে, অ্যাশ কোথায় যায়, কি করে, কখন ঘুমায়, কার সাথে কথা বলে, A to Z সমস্ত কিছু রেকর্ড হতো, তার চলাফেরা পর্যন্ত। অ্যাশ মিন্টারি ব্যাংক থেকে অনেক প্রমাণ জোগাড় করে, তারপরে মানি লন্ডারিং এবং তাদের সকল প্রমাণ সে ইমেল করে কাউকে যেন দিয়ে দেয়। তারপরে তাদের বাচ্চা নিয়ে তার ওয়াইফের সাথে রোমান্টিক প্রেমে মজে যায়। ভালোবাসার কথা বলতে বলতে যখনই দুজন মজে যায় তখনই তাদের বাসায় হানা দেয় একদল মুখোশধারী লোক। মানে অ্যাশ যে মেইল পাঠাইছে তার কিছু সময়ের মধ্যেই কিছু গুন্ডা চলে আসে, আর তার সৎ হওয়ার জন্যই এসব হয়েছে। ডেভিড একটা কথা বলেছিল যে বীররা বেশি দিন বাঁচে না। যাই হোক, সেই লোকগুলো এসেই অ্যাশকে ধরে ফেলে আর তার ওয়াইফকে 3-4 জন মিলে হাত পা চেপে ধরে। আর এসব কিছুই রেকর্ড করা ছিল। সেটা যখন প্লে করে অ্যাশের বউয়ের চিৎকার করা আওয়াজ শোনা যাচ্ছিল। অ্যাশ বলে থামো, আমি এসব শুনতে চাই না। ভাই রে ভাই, রিমান্ড কাকে বলে দেখেন। শরীরের আঘাত বাদেও যে এত বেশি কষ্ট দেওয়া যায় সেটাও এই মুভিতেই দেখা যায়।
আর ডেভিড সাউন্ড আরও বেশি বাড়িয়ে দেয়। অ্যাশ যতই বলে এসব বন্ধ করো, এসব আমি শুনতে চাই না, ডেভিড আরও বেশি বেশি করে সাউন্ড দিচ্ছিল। আর অ্যাশ কষ্টে রাগে চিৎকারে গড়াগড়ি করতে থাকে, সে পাগল প্রায় হয়ে যায়। তারপর দেখা যায় অ্যাশের ওয়াইফ, যার নাম মেই, সে ছিল গর্ভবতী এবং তার পেট বরাবর ঘুষি চড় মারতে থাকে। এক পর্যায়ে তাকে একটা গুলিও করে এবং তাকে সেখানেই জিন্দা লাশ বানিয়ে দেয় এবং শেষ পর্যন্ত অ্যাশের ওয়াইফ সেখানেই মারা যায়। আর অ্যাশের গুন্ডা হওয়া বা ডিজিটাল কর্মার সাথে যোগ দেওয়ার পেছনে এটাই তাহলে মূল কাহিনী ছিল। অ্যাশের অতীতটা এতটাও ভালো ছিল না, এটাই হচ্ছে ডিজিটাল কর্মা হওয়ার মূলত কারণ। তারপর আবারও ওদিকে ইমানদের দেখানো হয় যে তাদের দিকে ক্যাথরিন বন্দুক তাক করেছে এবং ডি তাকে থামাতে বাচ্চাটার মাথায়ও বন্দুক তাক করে। ডি বাচ্চাটাকে বন্দি বানিয়ে ক্যাথরিনকে বলে ডেভিডকে ফোন করো। ইমান দাঁড়িয়ে এসব দেখে আর ভালো লাগছিল না, তাই সে ডি এর কাছ থেকে ভালো মানুষই দেখাতে গিয়ে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় জোরপূর্বক। আর তখনই সে বাচ্চাটা তার হাতে কামড় বসিয়ে পালিয়ে যায়। ডি যখন বাচ্চাটাকে খুঁজতে পিছু করে তখনই ক্যাথরিন অর্থাৎ ডেভিডের মা ইমানের দিকে বন্দুক তাক করে। ইমান বলে থামো, শান্ত হও, কিন্তু ক্যাথরিন গুলি করে দেয়। ইমান কোনো রকমে মাথা নিচু করে বসে পড়লে বেঁচে যায়। সে আরও ফায়ার করলে হামাগুড়ি দিয়ে কোনো রকম আরেক রুমে চলে যায় এবং প্রতিরক্ষার জন্য শেষ পর্যন্ত নিজেও বন্দুক বের করে। এবং সে যে ডাইনিং টেবিলের নিচে ছিল তার এক কোনায় ডেভিডের মেয়েও ছিল। তার দাদি যখন খুঁজতে খুঁজতে এই রুমে চলে আসে তখন ইমানও তাকে বন্দি বানিয়ে ফেলে। ক্যাথরিনকে বলে দেখো, আমি কোনো ঝামেলা বা খুনাখুনি চাই না, তুমি ডেভিডকে ফোন করো, এটার শেষ করো। তখনই পেছন থেকে ডি এসে ক্যাথরিনের মাথায় পিস্তল ঠেকিয়ে তার থেকে বন্দুক নিয়ে নেয়। তারপরে সিন পাল্টে ইমানের বাবাকে দেখানো হয়। আসলে সিরিজটার সব অংশতেই টুইস্ট পেয়েছি। ইমানের বাবা ও ইন্টনের শুধুমাত্র একটু ইমোশন কথা ছাড়া ইন্টারেস্টিং কোনো টুইস্ট নেই, তাই তাদেরকে এড়িয়ে যাচ্ছি। এখানে ইমানের বাবা ইন্টনের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তার পোশাক গোছাচ্ছিল। তখন ইন্টন এসে বলে আঙ্কেল কোথায় যাচ্ছেন, আমার এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, যত বিপদে হোক আমাদের সব কিছু আমরা একসাথেই পার করব, একসাথে সব সহ্য করব, আমরা একসাথে থাকতে চাই। এবং তার পোশাকগুলো নিয়ে নেয়। এটা দেখে নজরদারি করা পুলিশটাও খুশি হয়ে যায় এবং মনে মনে হাসতে থাকে। তখনই তার বস এসে তাকে বলে আমাকে অনুসরণ করুন। সে কিছু প্রশ্ন করলে তাকে বলে তোমার কাজ নজরদারি করা, আর বেশি প্রশ্ন করো না। এই অফিসারটা একটু টেঙা প্রকৃতির। তখন দেখি তাদের অফিস ইন্টনের বাসার পাশাপাশি। সেই অফিসার ইন্টনকে দেখে বলে ইমানের বিষয়ে নতুন তথ্য আছে, আমি কি ভেতরে আসতে পারি? ইন্টন অনুমতি দিলে তারা ভেতরে গিয়ে কিছু সময় চুপ থেকে হঠাৎ সে বলে ডিজিয়া, ইন্টনের ফোন ও ল্যাপটপ নিয়ে নাও। এই পুলিশ সদস্যের নাম ডিজিয়া। সে মনে মনে রাগ করছিল, তবুও উপায় নেই। ভিতরে গিয়ে ফোন বের করে কিছু একটা করতে থাকে। তারপরে সেগুলো নিয়ে বাইরে চলে আসে। তখন ইন্টন চিল্লাতে থাকে যে আপনার ওয়ারেন্ট কোথায়, আপনি কিসের ভিত্তিতে এসব করছেন? তখন অফিসার বলে আমাদের ফলো করুন। তখন ইন্টন বলে আমার প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আমি কিছুই করব না। তখন অফিসার বলে ডিজিয়া, তাকেও গ্রেফতার করুন। ডিজিয়ার কোনো উপায় ছিল না, সে বাধ্য হয়ে এটা করতে গেলে ইমানের বাবা তাকে থামাতে চায়, জোর করতে থাকে। তখনই অফিসার তার দিকে বন্দুক তাক করে বলে এটাও আমাদের তদন্তের মধ্যে পড়ে, দয়া করে আমাদের কাজে বাধা দিবেন না। তারপরে সিন শিফট হয়ে দেখা যায় ইমান ও ডি গাড়ি করে ডেভিডের মা ও মেয়েকে একটা জায়গায় নিয়ে আসে। ডি গাড়ি থামিয়ে ইমানকে নামিয়েই বলে আমার কথা মানা করা কি এতটাই কঠিন? তখন ইমান বলে একজন অপরাধের বিরুদ্ধে যেতে হলে কি তোমাকেও অপরাধ করতে হবে? তাহলে তুমি আলাদা কেন? ডি বলে তুমি জানো না, ভালো মানুষরা যে কোনো কিছু করতে ভয় পায়, আর এই কারণেই ইউজারের মতন লোক আজও বেঁচে আছে। ইমান বলে জাহান্নামে যাও। তখন ডি কলার চেপে ধরে তাকে বলে ইবুজারা আমার পরিবারকে হত্যা করেছে, এটাই আমার অপরাধী হওয়ার মূল কারণ। আর তখনই একটা আলো এসে তাদের চোখে লাগে। একটা গাড়ি এসে দাঁড়ায়, যেই গাড়িতে ছিল ডেভিড। সে গাড়ি থেকে নেমে বলে ওই তোমার কি লজ্জা নেই? তুমি একজন শিশু ও বৃদ্ধকে অপহরণ করেছো আর লোকে আমাকে অপরাধী বলে। তখন ডি বলে এসব বাদ দে, সেন কোথায়? মানে অ্যাশের কথা বলে। অ্যাশের আসল নাম সেন, তবে আমরা অ্যাশকে অ্যাশ বলেই চিনব। তারপর ডেভিড অ্যাশকে গাড়ি থেকে নামালে দেখা যায় তাকে প্রচণ্ড মেরেছে, আধমারা করে ফেলেছে। তাকে নিয়ে আসলে ইমান ও ডেভিডের পরিবারকে নিয়ে দুই দলের সামনের দিকে এগোতে থাকে ধীরে ধীরে। ডি হঠাৎ একটা স্নাইপারকে লক্ষ্য করে, টাওয়ারের ওপর দাঁড়িয়ে আছে। ইমানকে ধাক্কা মেরে সেই স্নাইপারের ওপর ফায়ার করা শুরু করে এবং তাকে মেরে ফেলে। আর ডেভিডও সেই মুহূর্তে ডিরেক্ট একটা ডিয়ের বুকে গুলি করে।
ডি ঢলে পড়লে ডেভিড অ্যাশকে ফেলে দিয়ে সামনের দিকে এগোতে থাকলে তার মাথা বরাবর একটা গুলি করে। ভাবছেন কে গুলি করলো? আসলে গুলিটা করেছে ইমান। সঙ্গদোষে লোহাও ভাসে। সে ভাবছে আমি মানুষ মেরে ফেললাম। ডিও তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আর তখনই এই এপিসোডের শুরুতে হওয়া টুইস্টের মূল কারণটা জানা যায় যে ইমানকে বাঁচানোর জন্য একজনকে হত্যা করেছিল কালো মাস্ক পরা সে কে। সে যখন গুলি করে ওই পুলিশটাকে মেরে ফেলে, ইমান তখন দৌড়ে গিয়ে তাকে পেড়ে ফেলে এবং তার মুখে কিল ঘুষি মারতে থাকে এবং শেষ পর্যন্ত তার মাস্কটা টান দিলে দেখা যায় ইমান চোখ বন্ধ করে হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। আর এই অসম্ভব সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের আজকের 3 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আগের এপিসোডগুলো দেখেননি তাদেরকে আমি বলবো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন, নয়তো সিনেমার কিছুই বুঝবেন না। আর খুব শীঘ্রই আমি 4 নম্বর এপিসোড নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং ফলো ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন।